নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। অনেকে বলছেন বিজেপি হেরে যাবে, অনেকে সে গদি মিডিয়াতে সম্ভবত হুক্কা হুয়া চলছিল, তাদেরও গলাতে অন্য সুর, ছন্দপতন আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। সে যাক, এক চূড়ান্ত অপদার্থ সাম্প্রদায়িক জনবিরোধী সরকার আজ না হয় কাল তো যাবে, এরাও যেতেন। কিন্তু আমার দুঃখ একটা ক্ষেত্রে থেকেই যাবে, এই নরেন্দ্র মোদী বা অমিত শাহের 100 রগড় আর দেখা যাবে না, সেটাই আমার দুঃখ। ধরুন উনি রবি ঠাকুরের ছদ্মবেশ ধরে দাড়ি বাড়িয়ে এই বাংলাতে আসবেন, তারপর সেই চোলায় চোলায় বাজবে জয়ের ভেরি, রাজ্য শুদ্ধ লোকের খোরাক। হ্যাঁ, বিশ্বাস করুন, বিজেপিতে কিছু তো সুস্থ মানুষজন আছেন। তাদের একজন বড় সাংবাদিক, তিনি ঘনিষ্ঠ মহলে বলেছেন যে কেন যে উনি রবি ঠাকুর বলতে গেলেন কে জানে। তারপর বেলুরঘাট থেকে বিদ্যাসাগরের সহজ পাঠ ওনারা বলে চলে যান, আমাদের বাজারের চাপে বিধ্বস্ত জীবনে খোরাক জোটে। ওনাদের রাজ্যের নেতাদের কথাও কি কম মজার? একা দিলু ঘোষিত জহর বানুর কমেডির থেকে কম নাকি? গরুর কুঁজে সোনা থেকে বুদ্ধিজীবীদের করকে দেবার হুমকি কম নাকি? নরেন্দ্র মোদী বাংলার বাইরে এবারও ছড়াচ্ছেন মণিমুক্ত, কিন্তু বাংলাতে একটু সিরিয়াস রোলে নেমেছেন। টেনশনে হাসি আসে না গোছের ব্যাপার, কিন্তু আবকি বার 200 পার বলা অমিত শাহ সেই অভাব পূরণ করে দিয়েছেন। মাত্র গতকাল তিনি বলেছেন সত্যজিৎদা। হ্যাঁ, সত্যজিৎদা বলেছেন। একজন বললেন মানিকদা বলেননি, এটাই কি যথেষ্ট নয়? তো ওনার সত্যজিৎদা বেঁচে থাকলে নাকি হীরক রানীর দেশে নামে ছবি বানাতেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে। আমি বাজি ফেলে বলতে পারি, এই গুজরাটি তারিপার মানুষটি হীরক রাজার দেশে দেখেননি। যে কোনো স্বৈরাচারের বিরুদ্ধে এমন সরব এক ছবি আজ তৈরি হতো না, কারণ এই ছবির জন্য প্রযোজক মিলত না, আর মিলে গেলেও সেন্সর এই ছবিকে রিলিজ করতে দিত না। আর যদি তর্কের খাতিরে আদালত ইত্যাদি করে একটা সেন্সর সার্টিফিকেট জোগাড়ও হতো, তাহলেও তা রিলিজ করার হল পাওয়া যেত না। অমিত শাহ বলেছেন সত্যজিৎদা আজ বেঁচে থাকলে নাকি নতুন করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে হীরক রানীর দেশে নামের ছবি করতেন। সেটাই বিষয় আজকে। দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে সত্যজিৎ রায়ের নাম। বুধবার বাংলায় নির্বাচনী প্রচারে এসে তিনি দাবি করেন সত্যজিৎ রায় বেঁচে থাকলে হীরক রানীর নামে ছবি করতেন। বলা বাহুল্য, হীরক রাজার দেশে ছবি স্বৈরাচারী রাজার আদলে বাংলার মুখ্যমন্ত্রীকে নিয়ে কটাক্ষ করতে গিয়েছিলেন বিজেপি নেতা। কিন্তু যে দল জঙ্গি হিন্দুত্বের প্রবক্তা, ধর্মীয় বিভাজনই যার রাজনীতির আবশ্যিক এজেন্ডা, তাদের কি আদৌ পছন্দ করতেন সত্যজিৎ রায়? তিনি বিজেপির রাজনৈতিক দর্শন সমর্থন করতেন এমন ভাবা দুষ্কর, কেননা তার কর্মকাণ্ড সৃজনশীলতার সঙ্গে গেরুয়া রাজনীতির ক্ষীণতম সম্পর্ক ছিল না। এই বিশ্ববরেণ্য মানুষটির নাম নিয়ে তার রাজনৈতিক কার্যসিদ্ধির চেষ্টা চালান না কেন, বঙ্গবাসী তাতে আমল দিতে চাইবে না। অমিত শাহের সত্যজিৎদা, আমাদের সত্যজিৎ রায় যদি বেঁচে থাকতেন তাহলে কি মমতাকে নিয়ে একটা ছবি তৈরি করতেন? এরকম বকওয়াস আলোচনার কোনো মানেই হয় না, কারণ সত্যজিৎ বাবু স্বৈরাচারের পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ যে হয় না তা বিলক্ষণ বুঝতেন বলেই ইন্দিরা গান্ধীর ওই জরুরি অবস্থার প্রেক্ষিতে হীরক রাজার দেশে বানিয়েছিলেন। রাজা হোক রানী হোক, স্বৈরাচারের স্বরূপটা তিনি বুঝিয়েছিলেন এক রূপকথার আঙ্গিকে। আমরা বুঝেছি, বিশ্বের মানুষ বুঝেছে, এক তারিপাড়ের বোঝার কথা নয়, বোঝেননি। আর যারা সিনেমা নিয়ে সামান্যতম খবরও রাখেন, তারা প্রত্যেকে একমত হবেন যে এই জমানাতে সত্যজিৎ বাবুর অন্তত 2টো ছবি সেন্সর সার্টিফিকেট পেত না, আর পেলেও তা সিনেমা হলে আসতে দিত না এই তারিপাড়ের দল, এই বজরং দল, এই বিশ্ব হিন্দু পরিষদ বা বিজেপি। দেবী আর গণশত্রু। পারলে এই ছবি দুটো আবার দেখুন। ধর্মীয় গোঁড়ামো, কুআচার আর অন্ধবিশ্বাস নিয়ে এই দুটো ছবির অর্ধেক কেটে বাদ দিয়ে দিত সেন্সর বোর্ড। গণশত্রুতে ক্ষমতায় বসে থাকা এক মানুষ প্রশ্ন করছে একজন ডাক্তারকে, আপনি কি নিজেকে হিন্দু বলে মনে করেন? আপনি মন্দিরে যান না কেন? একেবারে আজকের গোরক্ষকদের প্রশ্ন। আমরা যারা ওই ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলি, তাদের কাছে এই প্রশ্নই তো করে ওই তারিপাড়ের দল, আপনি কি হিন্দু? আপনি মন্দিরে যান না কেন? আর যদি নাই যান, তাহলে পাকিস্তানে চলে যাচ্ছেন না কেন? গণশত্রুতে যে ডাক্তার বলছেন মন্দিরের সামনের পুকুরের জল বিষাক্ত হয়েছে, রোগ ছড়াবে, তাকে প্রশ্ন করা হচ্ছে আপনি কি হিন্দু?
তারপর তার বাড়িতে ঢিল ছোড়া হচ্ছে, কাঁচ ভাঙা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। ঠিক যেমন ভাবে এই হিন্দুত্বের ধ্বজাধারীরা গৌরী লঙ্কেশকে খুন করে, দাভোলকরকে খুন করে, বাকিদের ভয় দেখায়, ঠিক তেমন করে ওই যে দু একজন বাংলা জানেন তথাকথিত শিক্ষিত মানুষ এখনো আছেন বিজেপিতে, তারা অমিত শাহকে বলুন, এক, স্বৈরাচারের কোনো লিঙ্গ হয় না, এটা সত্যজিৎ রায় জানতেন। দুই, সত্যজিৎ বাবুকে নিয়ে ঘাটাঘাটি করলে বিজেপি আর আরএসএস এর বিপদ বাড়বে, আর এসব না করে রাজার মূর্তি সামলান। অলরেডি সেই দুষ্টু ছেলেটা ঢিল মেরে রাজার নাক ভেঙে দিয়েছে, মগজ ধোলাই যন্ত্রও কাজ করছে না। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম হাইপোথেটিক্যাল প্রশ্ন, সত্যজিৎ বাবু বেঁচে থাকলে এই চূড়ান্ত সাম্প্রদায়িক জঙ্গি জাতীয়তাবাদী আরএসএস বিজেপির বিরুদ্ধে কি সরব হতেন না? তিনি কি মনে করতেন না যে দেশের কেন্দ্র শাসনে থাকা এই বিজেপি সরকার অনেক বেশি ভয়ঙ্কর? শুনুন মানুষজন কি বলছেন। সত্যজিৎ রায় যদি বেঁচে থাকতো তাহলে মোদি এবং অমিত শাহকে নিয়ে একটা যে হিটলারের শাসন চলছে আমাদের ভারতবর্ষে তার একটা আমরা ফিল্ম দেখতে পাই। সত্যজিৎ রায়কে আমরা দেখেছি, এটা সিনেমা হোক, চলচ্চিত্র হোক, তার লেখালেখি হোক, বরাবরই প্রতিবাদ একটা ভাষা দেখতে। সে দেখি আমরা যদি হিরো রাজার দেশে দেখি বা অন্য যে কোনো সিনেমা গোপীগাইন বাঘাবাইন থেকে শুরু করে বরাবরই তিনি প্রতিবাদ করেছেন নানাভাবে, সে যে কোনো অবস্থায় হোক না কেন। উনি আরো একটা নতুন সিনেমা করতেন এই বিজেপি সাংবাদিকের বিরুদ্ধে। উনি তো জাতীয়তাবাদীর পক্ষে ছিলেন, দেশকে একতাবদ্ধ করতে চেষ্টা করেছিলেন উনি। অবশ্যই এটা তো আমাদের এইটাই বিশ্বাস এবং এটা আমাদের বাঙালির কালচারও। আমরা ধর্মীয় সাম্প্রদায়িক ভিত্তিতে আমরা কোনোভাবেই ডিভাইডেড হতে চাই না এবং আমাদের সমস্ত যত রকম আমাদের জ্ঞান থেকে আমরা দেখেছি আমাদের যা যা প্রতিবাদ সেটা সত্যজিৎ রায়ের মুখ দিয়ে বেরিয়ে, সত্যজিৎ রায়ের ছবির মাধ্যমে বেরিয়ে এসছে। উনি তো এটার প্রতিবাদ নিশ্চয়ই করতেন। বিভিন্ন চিত্রনাট্যের মাধ্যমে যেরকম সত্যজিৎ রায়ের আমরা সিনেমার একটা মাইলস্টোন, মাইল ফলক বাঙালিদের মননে জীবনে, ঠিক সেইভাবে এই জিনিসটা নিয়ে নিশ্চয়ই উনি তুলে ধরতেন সাধারণ মানুষের কাছে। এমন একটা ব্যক্তিত্ব যিনি সারা জীবন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়েছেন, তিনি মানুষের সম্প্রীতিকে বিশ্বাস করতেন, মনুষ্যত্বকে বিশ্বাস করতেন। তার ছবিতে পরপর সবগুলো উঠে এসেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি অমর্ত্য সেনের মতোই সোচ্চার হতেন এবং ধিক্কার জানাতেন এই সরকারকে। অমিত শাহ, নরেন্দ্র মোদী কি ক্ষতি করছে দেশের, প্রথম প্রতিবাদটা উনি করতেন। বিজেপির যে বিষয়টা সাম্প্রদায়িক বা ধর্মভিত্তিক এই বিষয়টা, তিনি যেহেতু একটা নান্দনিক বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন, সেক্ষেত্রে তিনি অবশ্যই এর বিজেপির বিরুদ্ধাচরণ করতেন। সরব তো তিনি তো প্রথম থেকেই হয়েছিলেন, কারণ 1963-তে যখন আমরা মহানগর দেখি কলকাতার বুকে, তো ওই মহানগর সিনেমাটির মধ্যে দিয়ে আমরা দেখি কি যে একদিকে তখন সামান্য বামপন্থী আন্দোলন হচ্ছে, নকশালপন্থী, অন্যদিকে তোমার কংগ্রেসী রাজনৈতিক আন্দোলন। কিন্তু সেই সঙ্গে আমরা যেটা দেখেছিলাম যে নকশাল যে আন্দোলনটা সেটা কিন্তু জোরদার হয়ে উঠছে। তার বিরুদ্ধে কিন্তু তিনি তার সীমাবদ্ধ তার মহানগর বিভিন্ন সিনেমার মধ্যে দিয়ে প্রতিবাদ জানিয়েছেন। হতেন অবশ্যই, উনি তো একটা বুদ্ধিদীপ্ত মানুষ ছিলেন। উনি বুদ্ধিজীবী, উনি সবসময় চিন্তা ভাবনা করে, কারণ ওরা অনেক দূর পর্যন্ত দেখতে পেতেন, সেই জন্য কোনটা ভালো কোনটা খারাপ সেটা উনি বলে দিতে পারতেন। পশু যেমন পশুত্ব ধারণ করে, ঠিক তেমনই মানুষ মনুষ্যত্ব ধারণ করে। তো এই মনুষ্যত্বের কথাই তো সত্যজিৎ রায় তার বিভিন্ন সিনেমার মাধ্যমে, বিভিন্ন কৌতুক বা বিভিন্ন হাসির ছলে তিনি কিন্তু এই একনায়কতন্ত্রের বিরুদ্ধেই কথা বলেছেন। সত্যজিৎ রায় যদি বেঁচে থাকতেন তাহলে নরেন্দ্র মোদীর নামে অনেক কিছু এপিসোড দেখা যেত। নিশ্চয়ই বলতেন, এবং সেটা বলতেন চলচ্চিত্রের মাধ্যমে, গল্পের মাধ্যমে, যেটা সারা বিশ্বে আমাদের বোধহয় উনি বেঁচে থাকলে একটা সৌভাগ্য হতো। এই দুর্নীতিটাকে সারা বিশ্বে তুলে দিলে আর একটা অস্কার পেতেন উনি। পথের পাঁচালী করে যেমন পেয়েছিলেন, তেমনি এটাও একটা বড় দুর্নীতি, একটা কুখ্যাত। এই কুখ্যাত মোদিকে তুলে ধরে আর একটা অস্কার আসতো বাংলায়। যারা শিক্ষার বাজেট কমিয়ে ডিফেন্স বাজেট বাড়ায়, যারা শিক্ষাকে কম গুরুত্বপূর্ণ বলে মনে করে, যারা মানুষকে, কৃষককে, শ্রমিককে অনাহারে রাখে, যারা সভাসদদেরকে হিরে দিয়ে তুষ্ট রাখে, যারা স্বৈরাচারী, যারা মানুষের মগজ ধোলাই করে অন্ন, বস্ত্র, বাসস্থানের বদলে এক অলীক কল্পনাকেই মাথায় ঢোকাতে চায়, তাদের নিয়েই হীরক রাজার দেশে তৈরি করেছিলেন সত্যজিৎ রায়।
তড়িপার যখন সেই ছবির কথা মনে করিয়েছেন, তখন একবার দেখে নিন হীরক রাজার ছবিটা পরিষ্কার হবে। তারপরে দড়িও আছে, হাওয়াও ঘুরছে। সকলে মিলে জোরসে বলুন, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।